আমরা সেই ছোটবেলা থেকে পড়াশোনা করছি যে হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর। কিন্তু এই রাষ্ট্রের পেঁয়াজ রপ্তানির জন্য, পেঁয়াজের চাহিদা পূরণের জন্য ভারতের উপর নির্ভরশীল থাকতে হয়। এই রাষ্ট্রের চাউলের, মানুষের প্রধান খাদ্য ভাত, সেই ভাতের চাহিদা, সেই চাউলের চাহিদার জন্য রাষ্ট্রের উপর নির্ভর থাকতে হয়। এদেশের তরি তরকারি রান্না করতে গেলে সরিষার তেলের প্রয়োজন, সেটার জন্য অন্য রাষ্ট্র, পাম অয়েল তেলের প্রয়োজন, সেটার জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। এদেশের আপনার যে কোনো বিষয়ে আপনি অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকেন, কিন্তু আপনি বলেন, আমরা বলি একদিন না একদিনে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। কিন্তু আসলে আমরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে আমরা বাংলাদেশকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছি। শুধু মাথা তুলে দাঁড়ালে হবে না, কোমরটাও তুলে দাঁড়াতে হবে। কিন্তু আপনি মনে করেন আমরা ভারতের অ্যান্টি ইন্ডিয়ান অনেক স্লোগান দিই, রাজনীতি করি, কথা বলি, এটা আমাদের কাছেও ভালো লাগে। বাস্তবিক হচ্ছে ইন্ডিয়া আমাদের উপর শোষণ করেছে। ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশ যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই প্রচেষ্টাটা চালিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের হাতে কোন শক্তিটি রয়েছে? কিন্তু আমরা পক্ষান্তরে প্রতিটা ক্ষেত্রেই, অনেকগুলা বিষয়েই আমাদের অর্থনীতিকে আমরা এমন ভাবে পরনির্ভরশীল করে তুলেছি, হয় আমরা ইন্ডিয়া নির্ভর, না আমরা ওয়েস্টার্ন নির্ভর, না হয় আমরা ইস্টার্ন নির্ভর। কারো না কারোর উপর নির্ভর করে আমাদের অর্থনীতি দাঁড় করাতে হয়। রাজনীতিবিদরা এসে একটি সুন্দরভাবে রাষ্ট্র চালাবে, আমরা এই আশা করি। কিন্তু আমাদের তেলের জন্য নির্ভর করে থাকতে হয় জ্বালানি তেলের জন্য অন্য রাষ্ট্রগুলোর উপর। এবং আমরা যদি আমাদের দেশের স্বার্থের কথা আমরা বলি, তখন তেল রপ্তানি বন্ধ করে দিবে, দেশে তেল আমদানি করা যাবে না, এবং দেশের মানুষ ক্ষুব্ধ হবে। এই চিন্তা করে আর দেশের স্বার্থের কথা বলা যায় না। আমরা চিনি, পেঁয়াজ, চাল, ডাল প্রত্যেকটা ক্ষেত্রে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। যখনই আমরা মাথা তুলে দাঁড়াতে চাইবো, তখন তারা হচ্ছে আমাদের চাল রপ্তানি, ডাল রপ্তানি, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে, যাতে মানুষের উপর একটা ক্ষোভ জন্মায় এবং মানুষ সেই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে। তো এই জায়গাগুলো আসলে মূলত আমাদের যে সমস্যাগুলা, একেবারে মাঠের ফিল্ডের যে সমস্যাগুলো আমি দেখি, আমি দেখছি যে রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি। বাংলাদেশে লক্ষ লক্ষ একর জায়গা রয়েছে, হাজার হাজার একর জায়গা রয়েছে, রেল লাইনের জায়গা, বন বিভাগের জায়গা, আপনার হচ্ছে এক একটা উইং এর জায়গা, মানে বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানের জায়গা, যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সেখানে চাষাবাদ করার উপযোগী। কিন্তু এটা কি আমরা অবশ্যম্ভাবী করে দিতে পারি না? আইনি ভাবে অবশ্যই যার জায়গা, রেল লাইনের জায়গা হলে রেল কর্তৃপক্ষকে এই জায়গায় চাষাবাদ করতে হবে, খালি জায়গাকে এটা কি নির্দিষ্ট করে দেওয়া যায় না? বন বিভাগের জায়গা হলে তাদেরকে চাষাবাদের ব্যবস্থা করতে হবে, তাই কেন খালি থাকবে? কিন্তু সেই রকম কিছু হয় না। পাশাপাশি হচ্ছে আমরা এই রাষ্ট্রের কৃষির উপর, কৃষি উৎপাদনের উপর অনেক ভর্তুকি দেওয়া হয়, সারের উপর ভর্তুকি। কিন্তু সারের ভর্তুকি দিয়ে যেই সার উৎপাদনে খরচ হয় ৪,৫০০ টাকা, ইউরিয়া সারের কথা বললাম, ৪,৫০০ টাকা খরচ হয়, কিন্তু বাংলাদেশে এটাকে ভর্তুকি দিয়ে রাষ্ট্র সারের মূল্য নির্ধারণ করে ১২০০ থেকে ১৩০০ টাকায়। প্রত্যেকটা টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ভর্তুকি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে এই সার বাংলাদেশের সেই প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করেই, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেই লক্ষ লক্ষ মেট্রিক টন সার এই দেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়ে যায়, চোরাচালান হয়ে যায়। আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা চলে যায়। এবং এই বছরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক সারের সংকট দেখা গিয়েছে, অথচ যে পরিমাণ সার উৎপাদন করা হয়েছে সেই সার উদ্ধৃত থাকার কথা ছিল। সুতরাং চোল লালন করে, ঘরের ভিতর চোল লালন পালন করে, বাইরে গিয়ে ঘর পাহারা দিয়ে লাভ নেই। আমরা যখন হচ্ছে দেশে কৃষি ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কথা বলি, আমাদের সেখানে পানি নিষ্কাশনের কথা আসে, সেচের কথা আসে, কিন্তু দেখেন বাংলাদেশের যতগুলা খাল রয়েছে তার 60% উপর খালের উপর দোকানপাট, দালান কোটা করে এমন ভাবে এটা আবদ্ধ করে রাখা হয়েছে যাতে করে পানি নিষ্কাশন সম্ভব না, এবং সেচ ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছে। যখন বর্ষার সিজনে যখন চাষ করতে যাবে, তখন সেই বর্ষার সিজনে আমাদের জমিগুলাতে
এমনকি আমি আমার দ্বীপের কথা বলছি, দ্বীপের আমি যে দ্বীপে বসবাস করি সেই দ্বীপের জমিগুলোতে পর্যন্ত মাজা পর্যন্ত গলা পর্যন্ত পানি থাকে, কৃষি উৎপাদন ব্যাহত হয়। যেখানে সবচেয়ে বেশি খাল আছে, সেই প্রত্যেকটা খালের উপর পানি যাতে নামতে না পারে, বৃষ্টির পানি, একেবারে প্রত্যেকটা খালের উপর দোকানপাট করা। এখন বলেন এই দোকানপাট উদ্ধার করে, দোকানপাট থেকে ভেঙে খাল উদ্ধারের যদি কোনো পরিকল্পনা নেওয়া হয়, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাবে। বাস্তবিকতা শেখ হাসিনার পলায়ন নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই, কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেয়, নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে। কারণ প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলা দখল করে রেখেছে, এবং যারা খাল দখল করেছে, খাল দখল করে দোকানপাট করেছে, বিল্ডিং করেছে, এরা প্রত্যেকে হয় এলাকার মেম্বার, না হয় চেয়ারম্যান, না হয় এমপি, না হয় মন্ত্রী, এবং এরা কখনো সেই খালগুলো উদ্ধার করতে দিবে না। কৃষির আপনি বিপ্লব ঘটাবেন কিভাবে, কিভাবে পরিবর্তন হবে? এই পরিবর্তনের জন্য আপনার হচ্ছে বাংলাদেশে, সেদিন কথা বলছিলাম যে হচ্ছে আওয়ামী লীগ আমলেই কৃষির যন্ত্রপাতি, কৃষি যন্ত্র, তার মধ্যে থেকে প্রায় 4,500 ট্রাক্টর কিনা হয়েছে, তার মধ্যে একটা ট্রাক্টরও কৃষকদের কাছে পৌঁছাই নাই, এবং এগুলা কিনার আগেই পুরো ফান্ড চলে গিয়েছে। এবং এটা আওয়ামী লীগের সময়েই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই তখন এই প্রজেক্টটা পরে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এই দুর্নীতির কারণে। কিন্তু এটার কোনো বিচার হয় নাই, তখনও বিচার হয় নাই, এখনো বিচার হচ্ছে না। বাংলাদেশে সব সময় আপনি বলেন, বাংলাদেশকে সব সময় কিভাবে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে না, কিভাবে এই দেশ দাঁড়াতে পারবে না, সেভাবেই, সেই নিয়মেই 71 পরবর্তী সময়ে এই রাষ্ট্রে প্রত্যেকটা অর্গান তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, কিংবা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বলেন, কিংবা হচ্ছে কৃষি কমিশন বলেন, কিংবা হচ্ছে শিক্ষা কমিশন বলেন, যতগুলা কমিশন হয়েছে প্রত্যেকটা কমিশনই আগামী 50 বছর 100 বছরে যেন বাংলাদেশ দাঁড়াতে না পারে সেইভাবে গড়ে তোলা হয়েছে। এবং যার ফলে রন্ধ্রে রন্ধ্রে এমন আমলাতন্ত্রের এমন ব্যবস্থা করে, আমলাতন্ত্র এমন ভাবে গড়ে তোলা হয়েছে, বাংলাদেশের কোন একজন সরাসরি কোন একজন কৃষক রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না। যদি সরাসরি গ্রহণ করতে, তাকে 100 ধাপ যোগাযোগ করে, মানে তার মধ্যস্থতা কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরো 100টা ধাপ পার করতে হয়। তো এই রাষ্ট্র কিভাবে মাথা তুলে দাঁড়াবে? আমরা বলছিলাম 24 পরবর্তী সময়ে এ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রেই আমূল সংস্কারের কথা বলছি, আমূল পরিবর্তনের কথা বলছি, কিন্তু বাস্তবিকতা হচ্ছে বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্ট গুলা রয়েছে, আমি সবসময় বাংলাদেশের যে ইস্টাবলিশমেন্ট গুলা রয়েছে, তারা নতুন কোন ধারণার সাথে, নতুন কোন পরিবর্তনের সাথে নিজেদেরকে মানায় নিতে পারে না, এবং মানায় নিতে পারবে না, তারা মনে করে, চেষ্টাও করে না। কারণ দীর্ঘ সময় ধরে তারা যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছে, সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই তারা হচ্ছে নিজেদের জন্য স্বস্তিদায়ক মনে করে। এবং আমরা যখনই এটা পরিবর্তনের কথা বলি, আমরা যদি এখন বলি যে হচ্ছে একটা কৃষকের কাছে কৃষি পণ্য কিভাবে পৌঁছাবে, সরকার সর্বোচ্চ গেলে এর মাঝখানে 4-5টা লেয়ার থাকতে পারে, বেশি থাকতে পারবে না। তাহলে আপনার দেখা যাবে যে হচ্ছে রাষ্ট্র আমলাতন্ত্রের মধ্যে ঝামেলা লেগে যাবে। কালকে থেকে এনবিআর হয়েছিল না, এনবিআর একটা পরিবর্তনের কথা বলার পরে, সংস্কারের কথা বলে এনবিআর যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, দেখবেন যে পুরো আমলাতন্ত্রের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে। যে হচ্ছে কারণ আপনি মাঝখানে যে আরো 95 জন রয়েছে, 100 টাকা বাজেট হলে 99 জন পার করে তারপর কৃষক পর্যন্ত যায়, তাহলে এই 99 টাকা খাওয়ার লোক তো আছে, এরা তো আর খেতে পারবো না, আপনি 5 জন আনলে কি হবে? এইভাবেই মূলত হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা সবসময় পরনির্ভরশীল করে তুলছি। আমরা বলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে যাচ্ছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা গার্মেন্টস হবে, একটা কারখানা হবে, ইনভেস্ট করবে জাপান, সে আমাকে ঋণ দিবে, সে আমাকে ঋণের সুদ পরিশোধ করতে হবে 10%, 15% টাকা আমাকে সুদ দিতে হবে। আবার যে যন্ত্রপাতি আমি কিনবো সেই কারখানার জন্য, সেই কারখানার যন্ত্রপাতি আমি তার কাছ থেকে কিনতে হবে। যে যন্ত্রপাতি আমি কিনতেছি, যে যন্ত্রপাতি আমি খোলা মার্কেট থেকে কিনলে 100 টাকায় কিনতে পারবো, সেই যন্ত্রপাতি আমার তার কাছ থেকে কিনতে হচ্ছে 350 টাকায়। আবার এই পণ্য আমি তার কাছেই বিক্রি করতে হবে, অন্য কারো কাছে বিক্রি করা যাবে না। এবং আমি এই পণ্য তার কাছে বিক্রি করতে গেলে, যে পণ্য আমি বাইরের খোলা মার্কেটে বিক্রি করতে পারবো 120 টাকায়, সেই পণ্য তার কাছে বিক্রি করতে হচ্ছে আমার 60 টাকায়। এভাবে মূলত হচ্ছে আমার পুরো অর্থনীতি পুরোপুরি আমাদেরকে হচ্ছে পরনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে। আমরা গার্মেন্ট শিল্পের কথা বলি, কথায় কথায় বলি যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি গার্মেন্ট শিল্পে নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি টিকবে না। তাহলে ভাই আমি কেন এমন অর্থনীতি গড়ে তুললাম যে অর্থনীতি পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে?
আমার কি সবসময় কি সবার সাথে আমার এরকম বন্ধুত্ব থাকবে? এই কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি যখন চাইবে তখন সরকার পরিবর্তন করে দিতে পারবে। ভারতের উপর নির্ভরশীলতার কারণে ভারত দীর্ঘ 15 বছর শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে এই দেশে টিকিয়ে রাখছে। আমরা প্রত্যেকটা পরিবর্তনের জন্য এই নতুন ভাবে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা ভাবছিলাম যে পরবর্তীতে 24 পরবর্তী যে সরকারকে একজন ইকোনমিস্টকে আমরা দেশের দায়িত্ব দিয়েছি, নোবেলজয়ী ইকোনমিস্টকে, আমরা ভাবছিলাম যে হচ্ছে উনি এই উদ্যোগগুলা নেবেন, কিন্তু দেখা গিয়েছে ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন এবং সে আগের ধারাবাহিকতার উপর, সে আগের অর্থনৈতিক ব্যবস্থার উপর, আগের রাজনৈতিক ব্যবস্থার উপর, আগের সামাজিক ব্যবস্থার উপর, আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। এবং এবার তোমরা আবার লড়াই করো। তোমাদের পূর্ব প্রজন্ম 47 পর্যন্ত লড়াই করছে, পাকিস্তান রাষ্ট্র এনে কোনো পরিবর্তন আনতে পারে নাই। আবার 71-এ লড়াই করছে, তারপরে কোনো পরিবর্তন আনতে পারে নাই। আবার 90-এ লড়াই করছে, পারে নাই। 24-এ তোমরা জীবন দিছো, তোমরা পারবে না। পরবর্তীতে পরের প্রজন্মকে আবার তৈরি করা যাতে জীবন দিতে পারে। শুধু আমরা স্বপ্ন দেখে আসলে স্বপ্ন বাস্তবায়নের কথা নেই। যদি আমাদেরকে আসলেই যতগুলা কথা বলেছেন যে হচ্ছে আমাদের মধ্যস্বত্বভোগী রয়েছে, কিন্তু কেউ এই কথাটা বলে না মধ্যস্বত্বভোগী কারা। আমার খামার থেকে যদি পোল্ট্রি মুরগি কেজি 120 টাকা করে কিনে আনা হয়, তাহলে কেন কারওয়ান বাজারে সে 220 টাকা হয়? এর মধ্যে 100 টাকা কারা খায়? এই কারা কারা কোশ্চেনটা করার জন্য কেউ কোশ্চেন করে না। বলো যে মধ্যস্বত্বভোগী, এদেরকে বন্ধ করতে হবে যাতে মধ্যস্বত্বভোগী না থাকে। আর ভাই মধ্যস্বত্বভোগী কারা? এই প্রত্যেকটা পলিটিক্যাল পারসন, প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট, প্রত্যেকটাই হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ, মানে রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা আছে, যতগুলো অর্গান আছে, এই প্রত্যেকটা অর্গানই এই মধ্যস্বত্বভোগী। এই মধ্যস্বত্বভোগী যদি আপনি কৃষি বিপ্লব কিভাবে ঘটাবেন? আপনি বারবার প্রত্যেকটা জায়গায় কৃষি খাত ধ্বংস করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন। এত গার্মেন্টস কারখানা করে ফেলছি আমরা, এই গার্মেন্টস কারখানার উপর এত বেশি নির্ভরশীল হয়ে গেছি, আমরা এখন ইউরোপ আর ওয়েস্টার্নরা যাই বলবে, আমেরিকা যাই বলবে, তার উপর নির্ভর করে কাজ করতে হবে। বাংলাদেশের যে আমূল পরিবর্তনের কথা বলি, কৃষির পরিবর্তনের কথা বলি, এই পরিবর্তন যদি আসলে সম্ভব হয়, আমরা যে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলি, তাহলে প্রথম হচ্ছে এই দেশের মানুষের যা খাবে, যা পড়বে, তার নিজেদের রাষ্ট্রের মধ্য থেকে, নিজেদের এই দেশের সীমানার ভিতর থেকে তৈরি হবে, সীমানার ভিতর থেকে উৎপাদন হবে। এই নিশ্চয়তা করতে পারলে আমরা কালকে আমেরিকাকেও চ্যালেঞ্জ করতে পারবো, ভারতকেও চ্যালেঞ্জ করতে পারবো, ইউরোপকেও চ্যালেঞ্জ করতে পারবো, চীনকেও চ্যালেঞ্জ করতে পারবো। এর আগ পর্যন্ত আমরা যতই মিষ্টি মিষ্টি কথা বলি, আমরা মাথা তুলে দাঁড়াবো, কোমর তুলে দাঁড়াবো, কিন্তু আসলে হচ্ছে এটা একেবারেই সম্ভব না। আর আমরা যদি খাবারের নিশ্চয়তা দিতে পারি, ফুড সিকিউরিটি যেটাকে বলি, প্রত্যেকটা নাগরিকের ফুড সিকিউরিটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা আমাদের এই বাংলাদেশকে দাঁড় করাতে পারবো। আর ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হলে কৃষি ব্যবস্থার যে আমূল পরিবর্তনের কথা বলছি, একজন বিপ্লবী নেতা দরকার, একটা বিপ্লবী রাজনৈতিক ব্যবস্থা দরকার, যে রাজনৈতিক ব্যবস্থা খাল উদ্ধার করতে গিয়ে তার আর কারো কাছে হাত পা বাঁধা থাকবে না। আপনি দেখবেন যতগুলো খাল আছে, প্রত্যেকটা খাল পুরো ইস্টাবলিশমেন্ট রাজনৈতিক লোকজনের দ্বারা দখল করা। সুতরাং এই দখল থেকে উদ্ধার করতে হলে তাদেরকে লাগবে যাদের কাছে দখল নাই, যারা দখল করা অবস্থায় নাই। আপনার যত রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, এরা প্রত্যেককে দেখবেন যে যত বরাদ্দ ছিল গত 50 বছরের বরাদ্দ, প্রত্যেকটা বরাদ্দ দুর্নীতি করে এরাই খাইছে। সুতরাং হচ্ছে এগুলা যদি উদ্ধার করতে হয়, যদি হচ্ছে আপনি নতুন কোন বরাদ্দকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে, তাহলে এদের বাইরে গিয়ে আপনাকে কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, নতুনদের নিয়ে চিন্তা করতে হবে। আপনি নতুনদের নিয়ে চিন্তা করতে না পারলে আসলে পরিবর্তন করতে পারবেন না। বাকি সব ফাঁকা বলি, আইসা শুধুমাত্র গোল টেবিল বৈঠকে আমরা আলোচনা করব, প্রেস ক্লাবে আলোচনা হবে, বিএডিসি তে আলোচনা হবে, বিআরসি তে আলোচনা হবে, ন্যাব আলোচনা করবে, ক্যাব আলোচনা করবে, মানে প্রত্যেকটা শুধু আলোচনাই হবে, কিন্তু সমাধান কিচ্ছু হবে না। সমাধানের জন্য দরকার নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তন। বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তন হলে কৃষির পরিবর্তন হবে, এবং কৃষির পরিবর্তন হলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এতে করে ফুড সিকিউরিটি নিশ্চিত হলে, যে রাষ্ট্রে ফুড সিকিউরিটি নিশ্চিত করতে পারে রাষ্ট্রের সরকার, সেই রাষ্ট্রে মাথা তুলে দাঁড়ায়, আর কোন রাষ্ট্র মাথা তুলে দাঁড়াতে পারে না।